এই অবস্থা হলে পরে মানুষ মনে করছে যে লাশ চুরি করা হচ্ছে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ। বিশ্বাস উঠে গেছে। মানে সমস্যাটা এখানে, মানুষ যখন একটা শ্রদ্ধা ভালোবাসার জায়গা থেকে অবিশ্বাস এবং সন্দেহের আপনার আবর্তে ঘুরপাক খায়, তখন যে কোনো কিছু করা, যে কোনো কিছু বলা সম্ভবপর হয়ে ওঠে। এখন এখানে অবস্থাটা তেমন দাঁড়িয়ে গেছে। আপনার কোমলমতি শিশুরা আপনার কে কোথায় আছেন, নিখোঁজ হয়েছেন, জীবিত আছেন, মৃত্যুবরণ করেছেন, এটা নিয়ে জাতীয় শঙ্কা তৈরি হয়েছে। সারা দেশের মানুষ, যে শিশুরা মারা যাচ্ছে তাদের কোনো মতি নাই, তারা নিষ্পাপ, তাদের অবশ্যই মাসুম বাচ্চা যাকে বলে, নিষ্পাপ শিশু, ফুলের মতো। স্যার আমি আজকে একটা প্রতিবেদন করেছি, আমি করতে গিয়ে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি স্যার। আমি জানি না ওই বাবা মার কি অবস্থা, আমি প্রতিবেদনটা দেখাই স্যার। মানে স্যার আপনি যদি এই যে ভিডিও ফুটেজ যেটা আপনি জাস্ট এটার এখানে যে কনভারসেশন গুলো চলছে, ছেলেরা যে দৌড়াদৌড়ি করছে, আপনি যদি জাস্ট সেই কথাগুলো একটু শুনেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমি একটু ছেড়ে দিই কথাগুলো তাদের। জি প্লিজ প্লিজ। রাত্রে একটা সময় এখন লাশ চুরি করতে আইছে, সব পোলাপান হোস্টেলতে বাইরে গেছে। আরে লাশ চুরি করতে অ্যাম্বুলেন্স ঢুকাইছে আমরা রাত্রেবেলা, সব সেকেন্ডারি সব বলাবেন, সব হোস্টেলে বাইরে গেছে, এমনকি সব বাইরে গেছে। স্যার দেখতে পাচ্ছেন রাইট, কি একটা ভয়ঙ্কর অবস্থা এই মাঝ রাতে। আরেকটা জিনিস আপনি আমাকে বলুন তো, আমি যেটা দেখলাম যে তারা কলাপসিবল গেট ধরে ঝাঁকি দিচ্ছে, মানে তাদেরকে কি তালাবন্দি করে রাখে? এরকম একটা দুর্ঘটনা ঘটার পরও তাদের হোস্টেলে এরকম তালাবন্দি করে রাখবে? দেখুন, আসলে পুরো ব্যাপারটাই একটা অরাজক পরিণতির দিকে অগ্রসর হয়েছে। আপনার এই ঘটনায় আমি পিছে দিকে তাকিয়ে দেখি যে বলক্যানের মতো সবকিছু এক্সপ্লোড করছে। পরবর্তীতে আমি স্কুল সেকশনের সামনে যাই, ওরা আমাকে বলছিল যে আপু বাঁচাও, কিছু করো। পরে আমার ছোট মাথায় যেটা আমার ভালো মনে হয়েছে সেটাই করেছি, আমাদের কলেজের এমআইতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানটি আছড়ে পড়ার কিছুক্ষণের মধ্যে আগুনে পুড়ে যাওয়া বাচ্চাদের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এরপর একের পর এক পুড়ে যাওয়া শিশুর ছবি, ভিডিও, শিশুর খোঁজ পেতে বাবা মাদের আহাজারি, হাসপাতালে আহত শিশুদের নিয়ে দৌড়দৌড়ি, অ্যাম্বুলেন্সের সাইরেন, এমন বেদনাদায়ক দৃশ্য একের পর এক হাজির হয় সামনে।
যাদের রক্ত নেগেটিভ তারা 842 নাম্বার রুমে যোগাযোগ করুন। কেউ বাচ্চার খোঁজ পেতে শিশুর ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন, আবার কেউ হাসপাতাল থেকে শিশুর অভিভাবকের খোঁজ পেতে স্কুল আইডির ছবি ফেসবুকে পোস্ট দিচ্ছেন। আর রক্তের জন্য গোটা ঢাকাবাসী যেন পারলে ছুটে যায় উত্তরার সব হাসপাতাল থেকে শুরু করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে। আচ্ছা, দূরে ছিলাম, জাস্ট স্কুলে ওই প্লেনটা আমার উপর দিয়ে গিয়ে 5 হাত দূরেই পড়ছে, ওইটা 5 হাত দূরেই পড়ছে ভাই। এটা নাকি প্রশিক্ষণ বিমান ভাই, এগুলা এইরকম জনবসতিপূর্ণ ইসে কেন কেন ভাই এই রকম কতগুলা বাচ্চা, কতগুলা নিষ্পাপ প্রাণ পড়ে গেছে আমার সামনে, আমার চোখের সামনে ভাই। বাচ্চাটা জাস্ট আসতেছিল, একটা বাচ্চা, 6-7টা বাচ্চা ওখানে খেলতেছিল। স্কুলটা ছুটি হয়েছে, 2-3 বাচ্চারা, গার্জেনরা আসবে তাদের জন্য হয়তো অপেক্ষা করতেছিল। কয়েকটা বাচ্চা দোলনায় খেলতেছিল, সবগুলো যা মুহূর্তেই শেষ ভাই। এই আগুন আমি বলতে পারবো না এটা কেমন আগুন। বিমান বিধ্বস্তের ঘটনার অল্প মুহূর্তের মধ্যে মানুষের ঢল নামে যেন। দ্রুততম সময়ের মধ্যে হেলিকপ্টার করে সেনাবাহিনীর টিম সহ অন্যান্য উদ্ধার সহায়তা দল ঘটনাস্থলে হাজির হতে সক্ষম হয়। দ্রুত বিধ্বস্ত বিমান ও ক্ষতিগ্রস্ত ভবনের আগুন নেভানোও সম্ভব হয়, কিন্তু হতাহতদের উদ্ধার থেকে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে চরম বিড়ম্বনার মুখে পড়তে হয়েছে উদ্ধারকারীদের অতিরিক্ত মানুষের কারণে। প্রথম তলায় ছিল 3য় শ্রেণী ও 4র্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল 2য় শ্রেণী ও 5ম শ্রেণীদের ক্লাস, এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে শুরু করে জাতীয় বার্ন ইনস্টিটিউট পর্যন্ত মানুষের ভিড় সামলানো কঠিন হয়ে পড়ে। মানুষের চাপে হাসপাতালে আসা যাওয়ার পথ সংকুচিত হয়ে যায়। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে ভিড় সামলাতে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবী। অ্যাপ্রন পরা এক নারী চিকিৎসক তাদের হাত জোর করে অনুরোধ করেন হাসপাতালে এসে ভিড় না করতে। আমরা বাইরে তো স্ট্রাগল করতেছি যেন রোগীরা ভিতরে ঢুকতে পারে। ওনারা রাজনীতি করে মানলাম, এখন কি এটা করার টাইম ছিল? ওনারা সবাই মিলে একজনকে সিকিউরিটিতে 100 জন মিলে যাচ্ছে, রোগী ঢুকতে পারতেছে না। ওনাদের রাজনীতিটাকে আগে, ওনারা যদি রাজনীতিবিদ হতো ওনারা কিভাবে ঢুকতে পারতো? আপনারা কেন কিছু বলতেছেন না? তা আমরা যেটা দেখলাম যে হাজার হাজার ইয়াং ছেলে মেয়েরা যারা রক্ত দেওয়ার জন্য আসলে উদ্গ্রীব, তারা আমাদের বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য আসছে। আমি তাদের অনুরোধ করব, আমাদের প্রথম 24 আওয়ার্স অর্থাৎ প্রথম একদিনের মধ্যে আমরা কোনো রক্ত কোনো পোড়া রোগীকে দিই না। এই জন্য আপনারা দয়া করে কালকে সকাল 8টার পর আসবেন। আমরা নেগেটিভ ব্লাড স্যাম্পলিং করে রাখছি বা তাদের নাম্বারটা নিয়ে রাখছি। আমাদের বড় জোর 30 বা 40 ব্যাগ রক্ত লাগবে। আমরা সেটা কালকে লাগলে 30-40 ব্যাগ লাগতে পারে, সেটা আমরা কালকে সকাল 8টার পর তাদের ফ্রেশ ব্লাড দিব। এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে FT-7 বিজিআই যুদ্ধবিমানটি সোমবার বেলা 1:06 কুর্মিটোলার বিমান বাহিনীর AK খন্দকার ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এরপর এতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। দুর্ঘটনা ও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম জেটটিকে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে ফাঁকা স্থানে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করে বলে দাবি করে আইএসপিআর। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনেও রয়েছে কোনো ষড়যন্ত্র, এ নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকেই সন্দেহ করছেন শিশুদের এই করুণ মৃত্যুর পেছনে রয়েছে অন্য কিছু। যখন এই জায়গায় স্কুলটা করা হয়েছে, কলেজটা করা হয়েছে, আমাদের এক্স প্রাইম মিনিস্টার এটা বাধা দিয়েছিল যেখানে স্কুল করা যাবে না। এখানে স্কুল করলে হচ্ছে আমাদের যে কমার্শিয়াল রুটটা এটার মধ্যে বাধাপ্রাপ্ত হবে। সো আমরা এখানে আপনাকে অ্যাকোয়ার করে জমি নিয়ে নিব, এখানে আমরা র্যাবের বেস করব। তো তারপর হচ্ছে স্কুলের টিচাররা হচ্ছে তারপরে স্টুডেন্টদেরকে বলা হলো যে প্রোটেস্ট করার জন্য, যে না আমাদের ল্যান্ড এখানেই থাকবে। তো আমার এখন আজকের ঘটনার কারণ হচ্ছে যে এত বড় একটা ঘটনা হলো, এটা দায়ভার কে নিবে? এই জায়গায় তো এটা করারই কথা ছিল না। মানে এত ছোট ছোট বাচ্চাগুলো যে আজকে মারা গেছে, এগুলো কি মাইনে নেওয়া যায়? আমার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনারা এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন। সুলতানা রহমান, বাংলা নিউজ নেটওয়ার্ক। স্যার, এই যে সিভিল এভিয়েশন আছে, কতগুলো নিয়ম কানুন আছে স্যার, কোথায় কি এই যে শেষে যে বললো যে এটি হওয়ার এখানে কথা ছিল না, তারপরে এখানে কিভাবে করে অনুমোদন দেয়? তা আবার ঢাকা শহরের মতো জায়গায় কিভাবে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ হয় বলেন তো?
সমস্যাটা ভিন্ন জায়গায়। আপনার পরিকল্পনা মাফিক কোনো কাজ বাংলাদেশে করা অসম্ভব। আপনার এটা 12 কুতুবের দেশ এবং সবাই আপনার বিশেষজ্ঞ। এখন আপনার এভিয়েশন রুলস আপনার মানতে কেউ রাজি নন। ল্যান্ড হাংরি কান্ট্রি এবং জমি মূল্যবান জীবনের চাইতে, তাই দেখছি আমরা। এখন এই যে মোবিলাইজেশনের মাধ্যমে জোর করে দাবি আদায় করার কারণেই কিন্তু পরিণতিতে আজকে এতগুলো মূল্যবান প্রাণ ঝরে গেল। দেশটা কিন্তু চলছে এইভাবে, আপনার রাজা যায় রাজা আসে। মানুষের মন মানসিকতা দিন দিন আপনার স্যানিটি হারিয়ে এমন জায়গায় উপনীত হয়েছে যে কোনো শেষ নেই। স্যার দেখুন, স্যার একটা জিনিস আপনি আমাকে বলেন, এখন লোকে বলবে কি দালাল, সত্য কথা না, কারো মানে সত্য সবসময় তো কারো পক্ষে যায়, কারো বিপক্ষে যায়, রাইট? এখন বিপক্ষে গেলেই আর ওটা ভালো লাগে না, আমরা নিতে পারি না। আপনি দেখুন, এই গত 15 বছরে তো, এই 15 বছরের মধ্যেই আপনার মনে আছে র্যাঙ্কস ভবন ভাঙা হয়েছে না? এই 15 বছরের মধ্যেই তো, রাইট? শেখ হাসিনার আমলে তারা কি কম পাওয়ারফুল ছিল র্যাঙ্কস ভবনের মালিক? র্যাঙ্কস ভবনের ভাঙচুরটা কিন্তু 111 সরকারের সময়। ওকে, তাহলে আওয়ামী লীগ সরকারের সময় বিজিএম নিয়ে ব্যারিস্টার মইনুল তখন ছিলেন পূর্ত উপদেষ্টা, এবং সেই সময় আনাড়ি ভাবেই কাজ করতে গিয়ে শ্রমিকদের লাশ ঝুলেছিল বেশ কদিন, আমার পরিষ্কার মনে আছে। এখন এই যে ঘটনাটি, সেটা কিন্তু আই ওপেনার হতে পারত, এবং সেটার থেকে আমরা লেসন লার্ন না করার কারণে আজকে এই বিপত্তি।